হাই, গুড মর্নিং এভরিওয়ান। অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, পার্ট 7 ম্যাথে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর কনস্টেবল এবং এসআই, কলকাতা পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষা দেবে, এছাড়াও যারা এসএসসি জিডির জন্য নিজেকে প্রিপেয়ার করছো, তাদের জন্য এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারা অবশ্যই ভালো করে প্রত্যেকটা পার্ট দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখবে তোমাদের একটা ভালো সাজেশন চলে আসবে যে এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। ক্লিয়ার? তো প্রথম যেটা আলোচনা করব আমরা, যে একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ক্লিয়ার? তাহলে ম্যাথ আমার কি না একটি সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে বলেছে? 899 দিয়ে ভাগ করতে বলেছে। 899 দিয়ে ভাগ করলে 63 ভাগশেষ থাকে। 63 ভাগশেষ থাকে, তাই না? তাহলে সেই সংখ্যাটিকে, অর্থাৎ এই যে এক্সটাকে বের করতে হবে আমার। এক্সটাকে যদি আমি এক সব সময়, আর এখানে ভাগ তোমার ফল 1 ধরবো। ক্লিয়ার? এইসব ম্যাথের ক্ষেত্রে ভাগশেষ আমরা 1 ধরবো। তাহলে 899 একে 899 প্লাস 63 সমান এক্স, তাই না? যেমন যদি আমরা 11কে 2 দিয়ে যদি ভাগ করি, 2 5 10 ভাগশেষ 1, তাহলে 11 আমরা পাবো কি করে? না, 2 5 10 প্লাস 1। ঠিক সেরকম এক্সট্রাও পাবো কি? 899 একে 899 প্লাস 63, তাই না? বুঝতে পারলে কি বললাম? এটা লং প্রসেস, এরপর আমি শর্ট প্রসেসটা অবশ্যই তোমাদের বলবো। দেখো, 899 প্লাস 63 কত হচ্ছে? 2 15 16 হাতে রইল 1, 962। এবার 962 কে কত দিয়ে, তাহলে এক্স সমান আমি 962 পেয়ে গেলাম, তাই না? এইবার 29 দিয়ে যদি ভাগ করতে বলে আমাকে, 29 দিয়ে যদি ভাগ করতে বলে কত হবে তাহলে? 29 চারে কত হচ্ছে? 4 নং 36, 4 দুগুণে 8, 29 তিনে দেখো, 29 তিনে 3 নং 27, হাতে রইল 2, তারপর হচ্ছে 3 দুগুণে 6 2 8, তাই তো? 29 তিনে হচ্ছে তোমার 87, তাই না? তাহলে বিয়োগ করলে কত? 96 থেকে 87 বিয়োগ করলে কত হবে? 9 2। ক্লিয়ার? আবার 29 তিনে 87, অর্থাৎ আমার ভাগশেষ কত রইল? 5। তাহলে আনসার আমার কত হবে? 5। আনসার হবে 5। বোঝা গেল কি যায়নি বলো? এবার আমরা এত বড় প্রসেস করব না, শর্ট প্রসেস করব, যাতে তোমাদের টাইম অনেক বাঁচে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে যদি আমরা শর্টকাট করতে পারি, হ্যাঁ, তাহলে সেটা অনেক বেটার। এখানে দেখো, রিমাইন্ডার আমার কত আছে? এখানে দেখো, রিমাইন্ডার 63 আছে, তাই না? রিমাইন্ডার 63 আছে। এই 63 কে 29 দিয়ে আমরা ভাগ করব সবসময়। তাহলে ভাগশেষকে সবসময় আমরা 29 দিয়ে ভাগ করব। 29 দিয়ে যদি ভাগ করি আমরা, 63 ডিভাইডেড বাই 29 ইন্টু 2, 58। 58 হচ্ছে না? তাহলে এখানে কত ভাগশেষ পড়ে আছে? ভাগশেষ 5 পড়ে আছে। এক্ষেত্রেও আমার আনসার 5 হচ্ছে। তাহলে এই টাইপের ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় প্রচুর দেয়। আমার এত কিছু গুণ করার দরকার নেই। যে ভাগশেষ যেটা থাকবে বলবে, সেইটাকে পরবর্তীকালে যত দিয়ে ভাগ করতে বলবে তত দিয়ে আমরা ভাগ করে দেব। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, এরপরের ম্যাথটা দেখো। বলছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়। স্রোতের প্রতিকূলে স্থির জলে নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিমি পার ঘন্টা? ক্লিয়ার? তাহলে আমাদের দেখো, 45 মিনিটে 12 কিমি যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 45 মিনিটে যায় 12 কিমি, আর 60 মিনিটে কত যাচ্ছে? কারণ 60 মিনিট সমান 1 ঘন্টা, যেহেতু সব ঘন্টায় বের করতে হবে আমাদের, কারণ কিমি পার ঘন্টা বলেছে স্রোতের গতিবেগ। তাহলে 60 মিনিটে কত যাচ্ছে?
দেখো 15 45, 15 60, তাই না? 3 4 12, অর্থাৎ 4 4 16 কিমি। 16 কিমি, আমার 16 কিমি কি স্রোতের প্রতিকূলে ঘন্টায় 16 কিমি যাচ্ছে। তাহলে দেখো আমার এবার কি বলেছে, নদীর স্রোতের গতিবেগ কত। নদীর স্রোতের গতিবেগ, আচ্ছা একটা জিনিস দেখো, আমরা যদি 16 কিলোমিটার প্রতিকূলে যাই, নদী তোমার স্থির জলে বলেছে নৌকার বেগ যদি 30 কিমি হয়, 30 কিমি হয়, দেখো তাহলে আমার কি বলা আছে, স্থির জলে নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা। নদীর স্রোতের বেগ কত? নদীর স্রোতের বেগ দেখো একটা জিনিস, স্থির জলে এটা আছে আর এটা হচ্ছে প্রতিকূলে। আমাকে নদীর স্রোতের বেগ প্রতিকূলে যেহেতু বলেছে 16 কিমি এবং স্থির জলে 30 কিমি, কতটা বাধা দিয়েছে, কত কিমি, তাহলে বাধা দিয়েছে 30 মাইনাস 16 অর্থাৎ 14 কিমি, অর্থাৎ স্রোতের বেগ কত হবে, 14 কিমি আনসার হবে, তাই না? আমার আমরা সবাই জানি কি প্রতিকূল সমান হচ্ছে কি না স্থির জল, স্থির জল মাইনাস স্রোত, হয়েছে? এটা সমান হচ্ছে প্রতিকূল। হ্যাঁ, তাহলে আমার স্থির জল থেকে তোমার ইয়াতে যদি আমি প্রতিকূল বিয়োগ করে দিই স্রোত পেয়ে যাব, তাই না? বুঝতে পারলে কি বললাম? ওকে, ঠিক আছে, তারপরটা দেখো, বলছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো সে 5,600 টাকায় বেশি দামে বিক্রি করত, 5,600 টাকা বেশি দামে বিক্রি করত, তবে 18% লাভ হতো। তাহলে আমি 18% লাভ হতো কত টাকায় বিক্রি করলে, না আরো যদি 5,600 টাকা বেশি বিক্রি করতাম, তাহলে আমি বলতে পারি, দেখো 10% ক্ষতি প্লাস 18, তাহলে 10 প্লাস 18, 28% সমান, 28% সমান 5,600 বলতে পারি আমরা, কারণ 10% ক্ষতি ছিল, কিন্তু 5,600 টাকায় বিক্রি করায় ক্ষতি তো হয়ে শেষ হয়ে গেল, তারপরেও আবার 18% লাভ হলো, তাহলে বলতে পারি 28% সমান 5,600 টাকা। এইবার বলছে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হতো। তাহলে আমার করে দিলাম 120, 100 টাকা হলে বিক্রয় 20% প্রফিট মানে কি 120, তাহলে 28 দুগুণে 56, 200, অর্থাৎ 12 দুগুণে 24, তাহলে বিক্রয় মূল্য আমার কত, বিক্রয় মূল্য হচ্ছে 24,000, তাই না? বুঝতে কারোর অসুবিধা হয়েছে কিছু? বুঝতে কারোর অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। দেখো 10% ক্ষতি, সেই ক্ষতিটা মকুব করে 18% লাভ হয়েছে, মানে কি 5,600 টাকায় বেশি দামে বিক্রি করে ওইটা হয়েছে, তাহলে 10 প্লাস 18, 28% সমান 5,600, 120% সমান কত টাকা, সেটাই বিক্রয় মূল্য, যেহেতু বলেছে যদি 20% প্রফিট করতে হয় মানে 100 টাকা হলে 120 টাকা, তাই না? বুঝতে পারলে কি বললাম? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, অনেক বড় ভাবেও করা যায়, কিন্তু তোমাদের যেহেতু কম্পিটিটিভ একটা এক্সাম, তো তাদের টাইম একটা তোমার একটা থাকে, তো সেই অর্থে তোমাকে এইভাবেই এগাতে হবে, শর্টকাট প্রসেসেই করতে হবে, ক্লিয়ার? তারপরে দেখো, তারপরের মাত্রা দেখো, হ্যাঁ, তারপরের মাত্রা বলেছে 4x minus 3y is to 2x plus 3y সমান 1:2 হলে x is to y কত হবে। তাহলে 4x, দেখো 4x minus 3y by 2x plus 3y সমান 1:2, 1:3, তাই না? এটা তো আমার যেহেতু রেশিওতে আছে, আমি এভাবে করতে পারি কি করতে পারি না, পারি তো? হ্যাঁ, এইবার যেটা হচ্ছে আমি কণাকণি যদি গুণ করি, 4 3 12x মাইনাস 3 3 9y সমান 2x প্লাস 3y। এইবার আমি x গুলোকে একদিকে নিয়ে যাব, y গুলোকে একদিকে নিয়ে যাব। যদি x গুলোকে এদিকে নিয়ে চলে আসি, 12x মাইনাস 2x, যেহেতু প্লাস ছিল এদিকে এলে কি হবে, মাইনাস হবে, তাই না? কারণ এই ছোট ছোট জিনিসগুলোতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এটা কি করে হলো। এইবার দেখো 9টা এখানে -9 ছিল, তাহলে ওদিকে সমানের ওদিকে গেলে কি হবে, +9y, আর এখানে আগে থেকে ছিল 3y, ছিল তো? এইবার আমি যদি বলি 10x সমান
12y, এবার কাটাকাটি করি, 2 5 10, 2 6 12, অর্থাৎ 5x সমান 6y। এবার আমরা জানি x এর সাথে যেটা গুণ থাকে সেটা y এর রেশিও, আর y এর সাথে যেটা গুণ থাকে সেটা x এর রেশিও। তাহলে x is to y সমান কত হবে? 6 is to 5, যেহেতু x is to y বলেছে 6 is to 5, যেটা y এর সাথে গুণ থাকবে, যেটা y এর সাথে গুণ থাকবে সেটা x এর রেশিও, যেটা x এর সাথে গুণ থাকবে সেটা y এর রেশিও। বুঝতে পেরেছো? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এগুলো তোমাদের ঠিকঠাক ভাবে করতেই হবে। তারপরে দেখো, 20টি পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195, হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি হলো কি? 20 পাতার একটা বই, তাই তো, তার নম্বরের সমষ্টি কত হতো? যদি 20 পাতার বই হতো, নম্বরের সমষ্টি আমরা জানি কি 1 থেকে 20, তাই না? 1 থেকে 20, 1 থেকে 20, তাহলে সূত্রটা কি? n ইনটু n প্লাস 1/2, তাই না? এইবার 20 গুণিতক 20 প্লাস 1 21/2। এবার তোমরা এখানে 20 কেন করলে না, n সমান 20 পাতার বই মানে 20, ক্লিয়ার? এবার 2 10 এ 20, অর্থাৎ বইয়ের পাতার সমষ্টি কত? 210, কিন্তু একটা পাতা হারিয়ে যাওয়ায় তার সমষ্টি দাঁড়িয়েছে 195। তাহলে একটা পাতা হারিয়ে যাওয়া মানে কি, পাতার বোথ সাইডেই তো লেখা থাকে, যদি এটা 1 নম্বর পেজ হয় তার অপর পেজে কি পাশে কত থাকে, একটা পেজে, যেমন ধরো এইরকম, যদি আমি এটা ধরি, ধরো এখানটায় 1 লেখা আছে পেজ নম্বর, তাই না? এখানে নিশ্চয়ই তাহলে এখানে 2 লেখা থাকবে, তাই না? অর্থাৎ একটা পেজ হারিয়ে গেছে, এবং তাদের যে পেজটা হারিয়ে গেছে সেগুলো বাদে পেজের যে সমষ্টি সেটা হচ্ছে 195। তাহলে যেটা হারিয়ে গেছে সেটা কত? দুটোর সমষ্টি বোথ সাইড নিয়ে কত? 15, তাই না? বোথ সাইড নিয়ে 15 হবে। 15 মানে যে অপশন দেখবে যার সমষ্টি 15 হবে সেটাই হচ্ছে এর আনসার। অর্থাৎ আনসার কি? আনসার হচ্ছে বি। বুঝতে পারলে সবাই? আনসার কি হচ্ছে? আনসার হচ্ছে বি। কোন ধরনের যদি প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে? কমেন্ট করে জানাবে যে স্যার এটা বুঝতে পারছি না, কারণ ম্যাথ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ট্রিকি ম্যাথ। হ্যাঁ, হঠাৎ যদি না ধরতে পারো তাহলে কিন্তু ম্যাথে তোমার টাইম খেয়ে নেবে, ক্লিয়ার? তারপরটা দেখো, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ। তাহলে আমি আগে দেখছি কিরকম করা যায়। এভাবে আমি একটা করলাম, বলছে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ। ভাগশেষের 5 গুণ, আমি ভাগশেষকে x ধরলাম, তাহলে এর ভাগফল কত? 5 গুণ, তাই না? 5 গুণ। এবং ভাজক, ভাজক কাকে বলে? ভাজক এই সাইডটাকে বলে, ভাজ্য এটাকে বলা হয়। ভাজক কি বলা হয়েছে না, ভাজক হচ্ছে তোমার 9 গুণ। কার 9 গুণ? না ভাগশেষের 9 গুণ। তাহলে 9x, বুঝা গেল? এটা বুঝতে পেরেছো কি পারোনি বলো? পেরেছো তো? এইবার এখানে দিয়ে দিয়েছে ভাজক সমান 135, তাহলে আমি ভাজক তো 9x ছিল, তাহলে আমি বলতে পারি 9x সমান 135। তাহলে x সমান কত? না 15 লং 135, তাই না? তাহলে x সমান 15। তাহলে এটা যদি 15 হয়ে থাকে, এটা কত? 5 গুণ 15 5 75, আর এটা তো 135 অলরেডি আছে। এইবার আমরা এই নাম্বারটা পাবো কি করে? এই নাম্বারটা পাওয়ার জন্য কি, এটার সাথে এটা গুণ, মানে 135 গুণিতক 75 প্লাস 15, তাই না? আমি এটা পাই তো এইভাবেই। ভাজ্য সমান কি, ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ, তাই না? এটাকে ভাজক বলা হয়, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে আমি গুণ করে দেব, 135 ইন্টু 75, যদি গুণ করি হচ্ছে আমার কত হবে না, 5 25, 2 5 3 15 17, হাতে রইল 1, 5 একে 6, তারপরে 7 5 35, হাতে রইল 3, 7 3 21, 3 24, হাতে রইল 2, 7 একে 7 2 9। যদি আমি যোগ করি 5 2
এক দিয়ে দিলাম 11, আবার এক দিলাম 10। এইবার যোগ করতে হবে কত? 15। তাহলে 15 আমি যোগ করব, কারণ এক্ষুনি আমি বললাম যে তোমার ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে আমার আনসার কত হচ্ছে? 15 যোগ করলে 10,140 আনসার হচ্ছে। বুঝতে কারোর অসুবিধা হলে অবশ্যই জানাও কমেন্ট করে যে স্যার এটা বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না, না হলে কিন্তু হবে না। বোঝা গেল? তারপরে দেখো বলছে 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ। আচ্ছা, 60 জন যদি আমার মোট স্টুডেন্ট হয়, ছেলে মেয়ে, বালিকার সংখ্যা যদি দ্বিগুণ হয়, অবশ্যই আমরা বলতে পারি এখানে 40 জন বালিকা আর 20 জন বালক, তাই না? কারণ বলেছে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ, তাই না? বালকদের সংখ্যার দ্বিগুণ, তাহলে 40 আর 20। এইবার বলা হয়েছে রামের স্থান উপরের দিক থেকে, রামের স্থান উপরের দিক থেকে, এরকম একটা লাইন টানো, রামের স্থান উপরের দিক থেকে 17তম, 17তম, 17 নম্বরে আছে। ক্লিয়ার? যদি রামের আগে 9 জন বালিকা থাকে, আচ্ছা রামের আগে টোটাল কতজন আছে? যদি রামের রোল নম্বর 17 হয়, রামের আগে অবশ্যই কত? 16 জন আছে, এবং 16 জনের মধ্যে 9 জন কি এখানে বালিকা, নিশ্চয়ই তাহলে কি 7 জন ছেলে, 7 জন ছেলে থাকবে। টোটাল যদি আমার 16 জন থাকে, তার মধ্যে 9 জন বালিকা থাকে, তাহলে 7 জন কি থাকবে? ছেলে থাকবে তো, এবং রাম নিজেও একটা ছেলে, তাহলে টোটাল 8 জন হলো। তবে রামের পরে কতজন বালক আছে? রামের পরে টোটাল বালক কত ছিল? 20 জন। এখানে যদি আমার 8 জন হয় রামকে নিয়ে, তাহলে রামের পরে কতজন থাকবে? অবশ্যই কতজন থাকবে? 12 জন থাকবে। থাকবে কি থাকবে না? ইয়েস অর নো? থাকবে তো। তাহলে आंसर আমার অপশন সি आंसर। কারোর যদি বুঝতে অসুবিধা হয় ম্যাথ গুলো, দেখো খুব শর্টকাট ভাবেই করানো হচ্ছে। বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ বারবার ভিডিওটা দেখবে এবং কমেন্ট করে জানাবে যে স্যার হ্যাঁ তো প্রবলেম হচ্ছে। আর যারা অনলাইনে ক্লাস করতে চাও, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বার আছে তাতে তোমরা কল করবে। ক্লিয়ার? এবার দেখো, কোন ব্যবসায়, কোন ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি আছে। এখানে 400 হবে, 400 টাকা বেশি। ক্লিয়ার? 400 টাকা বেশি বিনিয়োগ করেন, ব্যবসা শেষে মোট 3,500 টাকা লাভ হলে রাম কত টাকা লাভাংশ পাবেন? তাহলে দেখো, প্রথম রাম শ্যাম যদু, যদু যদি আমি x টাকা বলি, যে যদু x টাকা ইনভেস্ট করেছে, তাহলে শ্যাম কত টাকা? না, যদুর থেকে শ্যাম কত টাকা বেশি? যদুর থেকে তোমার শ্যাম কত টাকা বেশি করেছে? 400 টাকা। তাহলে আমি বলতে পারি x প্লাস যদু প্লাস শ্যাম কত পাবে? ইনভেস্ট করেছে x প্লাস 400, তাই না? এইবার আবার কি বলা হয়েছে? শ্যামের থেকে রাম 200 টাকা বেশি, তাহলে রাম কত করেছে? x প্লাস 600, তাই না? তাহলে তোমার যদু করেছে x টাকা, যদুর থেকে 400 টাকা বেশি। শ্যাম করেছে, শ্যামের থাকতে 200 টাকা বেশি রাম করেছে। এদের যোগফল, এদের যোগফল আমরা জানি কত? এদের যোগফলই তো 7,000 টাকা, কারণ এটা ইনভেস্টমেন্ট। যোগফল কত? 7,000 টাকা, তাই না? বুঝতে পারছো কি পারছো না বলো? যদু x টাকা, যদু থেকে 400 টাকা বেশি শ্যাম, তাহলে x প্লাস 400। আবার শ্যামের থাকতে রাম হচ্ছে 200 টাকা বেশি, x প্লাস 600, 400 প্লাস 2 200 600, তাই না? তাহলে আমি বলতে পারি যোগ করলে 3x প্লাস 1000 সমান 7,000, আর 3x সমান 6,000। যেহেতু আমরা x 1000 টাকা ওইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে, তাহলে x সমান কত? x সমান 2,000 টাকা, তাই না? তাহলে আমি বলতে পারি এখানে x সমান 2,000 টাকা পাবো তো। x সমান 2,000 টাকা যদি আমি পেয়ে থাই, তাহলে যদু কত? 2,000 টাকা, 2,400 টাকা শ্যাম, আর 2,600 টাকা হচ্ছে কি না রাম। এইবার তারা এই অনুপাতে কি করেছে? টাকা ইনভেস্ট করেছে, নিশ্চয়ই প্রফিটও যেটা পাবে সেটা ওই অনুপাতেই পাবে। তাহলে আমি আগে অনুপাতটা বের করে নিচ্ছি। দেখো অনুপাতটা বের করে নিচ্ছি। কে বলেছে? না, যদু হচ্ছে 2,000 আর শ্যাম হচ্ছে 2,400 আর রাম হচ্ছে কত? 2,600। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য,
দুটো শূন্য কেটে দাও সব। তারপরে 2 দিয়ে কাটলে 13 ইজ টু 12 ইজ টু 10। আর তো কাটাকাটি যাবে না। এবার আনুপাতিক যোগফল কত হচ্ছে? 35। 35 টাকার মধ্যে 13 টাকা কে ইনভেস্ট করেছে? না, রাম ইনভেস্ট করেছে। যেহেতু বলছে রাম কত টাকা লাভাংশ পাবে, সে যেহেতু 35 টাকার মধ্যে 13 টাকা ইনভেস্ট করেছে, নিশ্চয়ই ওই রেশিওতেই কি পাবে? সে প্রফিট পাবে। তাহলে টোটাল প্রফিট কত হয়েছিল? 3500। টোটাল প্রফিট কত হয়েছিল? 3500। তাহলে আমি 3500 এখানে লিখলাম, কেটে দিলাম 35 100 3500, অর্থাৎ 1300 টাকা। রাম কত টাকা প্রফিট পাবে? 3500 টাকার মধ্যে 1300 টাকা প্রফিট পাবে। কারোর বুঝতে অসুবিধা হলে বলবে। দেখো ম্যাথ একটু বড় লাগছে, কিন্তু যখন তুমি নিজে জানবে, যে নিজে বুঝতে পারবে ব্যাপারটা, তাহলে কিন্তু শর্টকাট অনেক জায়গায় করে দিতাম, আমরা মুখে মুখে আনসার করে দিতাম। ধরো x x x 3x 3x, তাহলে যদু স্যাম যদু থেকে 400 টাকা, আর এর 200 টাকা বেশি, তাহলে 400 প্লাস 200 টাকা বেশি মানে 600, 8000 1000, তাহলে 3x প্লাস 1000 সমান 7000। এইভাবেও আমরা করতে পারতাম, কিন্তু যারা বেসিক বুঝতে পারছো না, তাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই এই পন্থা অবলম্বন করতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে। আচ্ছা, এক ব্যক্তি 120 কিমি দূরত্ব কত 20 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে কত? 120 যদি ফুল হয়, মোট হয়, তার অর্ধাংশ কত? 60 কিলোমিটার। সে কত সময়ে গেছে? না 3/5 অংশ সময়ে। অর্থাৎ 3/5 অংশ সময়ে মানে কি? 3/5। টোটাল টাইম কত? 20 ঘন্টা। 20 ঘন্টার মধ্যে 3/5 অংশ টাইম নিয়েছে। 5 4 20, অর্থাৎ কত? না 12 ঘন্টা টাইম সে অলরেডি খরচা করে ফেলেছে 60 কিলোমিটার যেতে। ক্লিয়ার? 60 কিলোমিটার যেতে 12 ঘন্টা কমপ্লিট করে দিয়েছে। বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল? কিন্তু তাকে তো পুরো রাস্তা অতিক্রম করতে হতো। যে 60 কিলোমিটারে 12 ঘন্টা চলে গেছে। টোটাল টাইম কত? 20 ঘন্টা। তাহলে 8 ঘন্টা আছে আর। তাহলে 8 ঘন্টায় কত কিলোমিটার যাবে? না 60 কিলোমিটার। টোটাল তো 120। হাফ রাস্তা তো চলে গেছে 12 ঘন্টায়। আর হাফ রাস্তা মানে কত? 60 কিলোমিটার। এটাতে আর কত টাইম পড়ে আছে? 8 ঘন্টা পড়ে আছে, যেহেতু 12 ঘন্টা নষ্ট করে দিয়েছি। আর এটা যদি আমি করি 8 7 56, 8 5 40, তাহলে আমার টাইম হচ্ছে 7.5 কিমি পার ঘন্টা। বাকিটাতে সে যেতে হবে 8 ঘন্টায়। প্রত্যেকটা ঘন্টায় 7.5 কিমি তাকে হাঁটতে হবে। ক্লিয়ার? এটা বোঝা গেল কি বললাম? তারপরটা দেখো কি বলা হয়েছে। পরপর দুটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা এখানে মাথায় রাখবে। অখণ্ড সংখ্যা কথার অর্থ মৌলিক সংখ্যা নয়। অখণ্ড সংখ্যার কথার অর্থ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা কি জানি? 1 2 3 4 5 6 7। যেহেতু পরপর পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে প্রথম আমি x নেব, ছোট সংখ্যাটা। বড় সংখ্যাটা কি বলবো? x প্লাস 1, তাই না? নেব তো। এবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বর্গের স্কয়ার করে দেব। কি বলছে? বর্গের পার্থক্য। এটা করা যেতে পারে। বর্গের পার্থক্য সমান হচ্ছে 37। করা যেতে পারে। আমরা নিশ্চয়ই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, এই জন্য উল্টে দিলাম। প্রথম সংখ্যা যদি x হয়, তার বড় সংখ্যা কত? x প্লাস 1। এবার এটা সূত্র কি আছে আমরা জানি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 37 প্লাস মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কেটে দিলাম, তাহলে 2x প্লাসটা ওদিকে গেলে কত হয়ে যাবে? মাইনাস, অর্থাৎ 36। তাহলে x সমান কত? 36 ডিভাইডেড বাই 2 মানে 18। এবার আমাকে কি চেয়েছে দেখতে হবে। বলছে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা আমার কত ধরেছিলাম? x প্লাস 1, তাহলে 18 প্লাস 1 অর্থাৎ 19। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে? শর্টকাট প্রসেসে যেতে হবে, না হলে কিন্তু হবে না। ক্লিয়ার? তাহলে আমাদের দেখো আজকে আমরা 10টা ম্যাথ তোমাদের করালাম। 10টা ম্যাথ তোমাদের অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
ক্লিয়ার? এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।